আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তো আপনাদের সবাইকে স্বাগতম। আই এম সো সরি ফর দ্যাট। আজকে আমাদের লাইভ ক্লাস 2 ছিল। কিন্তু আন্তরিকভাবে আমি দুঃখিত। ওয়েদার খারাপ হয় এবং আমার নেটওয়ার্কটা কোনোভাবেই কাজ করতেছে না। নরমালি আসলে এরকম হয় না। কিন্তু আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আসলে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আপনি অনেকবার ট্রাই করেছেন যে লাইভে জয়েন করার জন্য। আমিও ক্লাসটা লাইভে নিতে পারি নাই। এটার জন্য আমি আসলে দুঃখিত। তবে হ্যাঁ, আমি এটার বিকল্প হিসাবে এটা রেকর্ড করে আমি আপনাদেরকে ক্লাসটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। তো আমি এখন রেকর্ডটা শুরু করতেছি। আমাদের ক্লাস 1 এ আমরা আলোচনা করেছিলাম এই প্রিভিয়াস ক্লাসে। আমি যদি প্রিভিয়াস ক্লাসের ইয়াটা দেখি, প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই প্রিভিয়াস ক্লাসে আমাদের আলোচনা ছিল লেটার, অ্যালফাবেট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আশা করি প্রথম ক্লাসটা আপনারা বুঝেছেন। তারপরে আমি জাস্ট এইখান থেকে একটু জিনিস রিকল করি। যেমন অবজেক্টটা নিয়ে আমরা একটু কথা বলি। অবজেক্টটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কিছু প্রশ্ন ছিল যে স্যার আমি অবজেক্টটা ঠিকঠাক বুঝতে পারি নাই। তাহলে আমি অবজেক্টটা নিয়ে যদি একটু কথা বলি, দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি। হি গেভ মি কি লেখা যায়? এ ফ্লাওয়ার। আমি ওই দিনের উদাহরণটাই দিচ্ছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আমরা অবজেক্ট খুঁজতে যাই তাহলে আমাদেরকে ভার্ব খুঁজতে হবে প্রথমে। তো এখানে আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমে সাবজেক্টের পরে বেশিরভাগ সময় ভার্ব থাকে। তাহলে এখানে গেভ, গেভটা হলো একটা ভার্ব। তাহলে হি গেভ মি এ ফ্লাওয়ার, সে আমাকে একটি ফুল দিয়েছিল। তো এটার মেইন ফর্মটা যদি আমি আপনাকে বলি, এই গেভ এর মেইন যে ভার্বটা এটা ছিল কি? গিভ। গিভ থেকে গেভ আসছে, হ্যাঁ? গিভ থেকে গেভ আসছে। এটা হলো প্রেজেন্ট টেন্সে, আর এটা হচ্ছে ফার্স্ট টেন্সে। তাহলে আমি যদি বলি হি গেভ মি আ ফ্লাওয়ার, সে আমাকে একটি ফুল দিয়েছিল। আমি বলেছিলাম হোয়াট এবং হোয়াই দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটাকে অবজেক্ট বলে। আচ্ছা, আমি এখানে গেভকে যদি বলি কি দিয়েছিল? ফুল দিয়েছিল, একটি ফুল দিয়েছিল। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে কিন্তু উত্তর পাওয়া গেছে, রাইট? আর আমি যদি বলি কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাই দেখেন এ ফ্লাওয়ার কি দিয়েছিল? ফুল দিয়েছিল। তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট। আর এখানে মি এটাও একটা অবজেক্ট। তাহলে একটা বাক্যের মধ্যে অনেক সময় ২ টা অবজেক্টও থাকতে পারে। তাহলে সবসময় মনে রাখতে হবে যে ২ টা অবজেক্ট যদি একই বাক্যে থাকে তাহলে একটা হবে ডিরেক্ট অবজেক্ট, একটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট আসলে কি? ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক অবজেক্ট। কি অবজেক্ট? বস্তুবাচক। তাইলে এখানে দেখেন তো মি মানে আমাকে। তো আমি তো একজন মানুষ। আর এখানে ফুল, তাহলে এটা কি একটা বস্তুবাচক অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট মানে হলো বস্তুবাচক অবজেক্ট। তাহলে এ ফুলটা হলো একটা বস্তুবাচক। আর ইনডিরেক্ট অবজেক্ট মানে কি? ইনডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট হলো এখানে মি আমাকে, এটা একটা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে একটি বাক্যে ২ টা অবজেক্ট থাকে। তাহলে ২ টা বাক্যে ২ টা অবজেক্টের ২ টা নাম। একটা ইনডিরেক্ট অবজেক্ট, আরেকটা হলো ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট হলো যেটা বস্তুবাচক, আর ডিরেক্ট অবজেক্ট হলো যেটা ডিরেক্ট অবজেক্ট যেটা এটা হলো বস্তুবাচক, আর ইনডিরেক্ট অবজেক্ট হলো যেটা ব্যক্তিবাচক। তো এখানে মনে রাখার একটি বিষয় আছে। বিষয়টা হলো যে মানুষ কখনো ডিরেক্টলি শুনে না। মানে মানুষ ইনডিরেক্ট মানে উল্টা পথে চলে। তো এটা যদি আপনি চিন্তা করেন যে মানুষ উল্টা পথে চলে, ইনডিরেক্টলি মানুষে কাজ করে, তাইলে মানুষ ইনডিরেক্ট অবজেক্ট। এটা কিন্তু একটু বোঝার জন্য আমি জাস্ট বলছি। আর ডিরেক্ট অবজেক্ট হলো এই বস্তুবাচক অবজেক্ট। তো এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যে বাক্যে একটাই অবজেক্ট থাকে এটা সারা জীবনই ডিরেক্ট অবজেক্ট। কি মনে রাখতে হবে? যে বাক্যে একটাই অবজেক্ট এটা সারা জীবন কি অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। তার মানে আমি যদি এখানে বলি যে আই কল রহিম, দেখেন একটা উদাহরণ দিলাম। আই কল রহিম, আমি রহিমকে কল করেছিলাম। কাকে কল করেছিলাম? রহিমকে কল করেছিলাম। দেখেন এটাকে আমি
হোয়াই দ্বারা প্রশ্ন করলাম। কাকে কল করেছিলাম? রহিমকে কল করেছিলাম। আচ্ছা, তাহলে রহিম যে ব্যক্তিটা, এটা কিন্তু নরমালি ইনডিরেক্ট অবজেক্ট, রাইট? তাহলে যে আমি যেহেতু বললাম যেই বাক্যে একটাই অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা সবসময় ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা জানতাম কি এখানে যে ২ টা অবজেক্ট যদি থাকে, ডিরেক্ট অবজেক্ট মানে হলো বস্তুবাচক অবজেক্ট। কিন্তু যেই বাক্যে একটাই অবজেক্ট থাকবে, এই রহিম থাকুক, যাই থাকুক, সবসময় এটা ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক হয়ে যাবে। মোট কথা, যে বাক্যে একটাই অবজেক্ট সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট। তারপর দেখেন অবজেক্টের আরেকটা বিষয় হলো, আমি যদি আরেকটা কি লেখা যায়, আই গো টু মার্কেট। I go to market. I go to market. আচ্ছা, এখানে এই আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি দিয়ে? কি যাই? মার্কেটে যাই। হইল? এটা কিন্তু উত্তর মিলে নাই। কাকে যাই? মার্কেটে যাই। তাহলে এই মার্কেট কিন্তু এটা অবজেক্ট হবে না। এটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। কি বলতে পারি? এক্সটেনশন। তো আশা করি এই ছোট্ট বিষয়গুলো আপনারা খুব ভালো করে মানে বুঝতে পেরেছেন। এটা গত ক্লাসের জন্য আমি একটু রিভিউ করলাম। আচ্ছা, এখন আমরা একটু জানি লিঙ্কিং ভার্ব আসলে কি? লিঙ্কিং ভার্ব হইল, আমরা কিন্তু কমপ্লিমেন্ট পড়েছিলাম। যারা পূর্বের ক্লাসটি করেননি অবশ্যই প্রথম ক্লাসটি করে আসবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। লিঙ্কিং ভার্ব হইল যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যে সংযুক্ত করে যে ভার্বটা, এটাকে লিঙ্কিং ভার্ব বলে। এটা খুব সহজ জিনিস। আপনারা জাস্ট আমি যে রিডিং গুলো দিয়েছি একটু পড়ে নেবেন। ইংলিশ গ্রামারে লিঙ্কিং ভার্ব হলো এমন কিছু বিশেষ ভার্ব যা বাক্যে কোনো শারীরিক কাজ সম্পন্ন করে না। এর মূল কাজ হলো বাক্যের সাবজেক্টের সাথে তার অংশের কমপ্লিমেন্টের একটি সেতু বা সংযোগ তৈরি করে, যে কথাটা আমি আগেই বললাম। সহজ কথায়, যে ভার্ব বাক্যের হিরো, সাবজেক্ট এবং তার পরিচয় অবস্থার কমপ্লিমেন্টের মধ্যে সমান চিহ্ন দিয়ে বসতে সাহায্য করে। লিঙ্কিং ভার্ব চেনার ম্যাজিক ট্রিক: কোনো বাক্যের ভার্বটি লিঙ্কিং ভার্ব কিনা তা পরীক্ষা করার জন্য ভার্বটির জায়গায় একটি ইকুয়াল সাইন অথবা এম, ইজ আর ওয়াজ আর বসিয়ে দেখুন। যদি বাক্যের অর্থ ঠিক থাকে তবে সেটা লিঙ্কিং ভার্ব। দেখেন, দ্য রোজ ফুলটি স্মেলস সুইট, মানে গোলাপটির গন্ধ কি মধুর বা সুন্দর, আকর্ষণীয়। তাহলে দেখেন, এখানে যদি আপনি রোজের জায়গায় আপনি যে ভার্বটা উঠায়া এখানে যদি আপনি ইয়া দেন, সমান সমান চিহ্ন দেন, তাহলে দেখেন দ্য রোজ সুন্দর, সুইট, মধুর, মিলে গেছে কিন্তু। এই যে দেখেন অর্থ ঠিক আছে, তার মানে এটা একটা লিঙ্কিং ভার্ব। ইউ লুক প্রফেশনাল, মানে কি আপনাকে প্রফেশনাল লাগছে। তাহলে ইউ আর প্রফেশনাল মানে ওই ব্যক্তিটা যে প্রফেশনাল কিন্তু একই ব্যক্তি। তাহলে এখানে যদি ইউর পরিবর্তে আপনি এখানে ইয়া দেন, ইকুয়াল দেন, তাহলে কিন্তু মিলে যায়, অর্থ মিলে যায়। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? একটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, অ্যাকশন ভার্বের সাথে পার্থক্য দেখেন। হি টেস্টেড দ্য সোপ, সে সোপটি মুখে দিয়েছিল বা টেস্ট করেছিল। এখন এই যে আপনার সে কি বলে এই সোপটি সে টেস্ট করেছিল, তাহলে এটাকে যদি আপনি ইজ ইকুয়াল টু দেন, তাহলে কিন্তু এটার সাথেও এটা মিলে যাবে। তাহলে এটা একটা লিঙ্কিং ভার্ব। আর আমি এখানে বহুল ব্যবহৃত যেই লিঙ্কিং ভার্বগুলো ম্যাক্সিমাম সময় ব্যবহৃত হয়, এরকম অনেকগুলো লিঙ্কিং ভার্ব দিয়েছি। আশা করি আপনারা লিঙ্কিং ভার্বগুলো খুব ভালো করে মুখস্থ করে নিবেন। এই যে এমিজার, ওয়াজ, ওয়ার, বিকাম, সিম, এপিয়ার। এপিয়ার মানে মনে রাখা। তারপর রিমেইন, তারপর স্টে, অপরিবর্তিত থাকা। এগুলা কি আপনার লিঙ্কিং ভার্ব। দেখেন হি ইজ অ্যান ইনস্ট্রাক্টর, দেখেন হি যদি উঠায় দেই, সে একজন পরিদর্শক, সে পরিদর্শক, উঠায় ইজ ইকুয়াল টু দিলে কিন্তু মিলে যায়। ঠিক আছে? সে বিকাম এ রাইটার, সে একজন লেখক হয়েছিল। দেখেন সবগুলা। দ্য রোলস রিমেন দ্য সেম, মানে এই যে ভার্বগুলো আমি দিয়েছি, এই ভার্বগুলাই বেশিরভাগ সবসময় থাকে। সেন্সরি ভার্ব, পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কিত যে ভার্বগুলো আছে, যেমন লোক দেখতে মনে হয়, স্মেল, টেস্ট, সাউন্ড, ফিল, এগুলা সবগুলাই লিঙ্কিং ভার্বের মধ্যে পড়ে। যেমন ইউর আইডিয়া সাউন্ডস গ্রেট, যে আপনার ধারণাটি খুব ভালো, অনেক ভালো বা সুন্দর শোনাচ্ছে। ইউর আইডিয়া, যে তার আইডিয়া, তার আইডিয়াটা গ্রেট, তাহলে এখানে তার আইডিয়ার সাথে ইকুয়াল টু দিলে কিন্তু মিলে যায়।
তারপর I feel confident today. The food smells good. তার মানে এই খাবারের গন্ধটাই কিন্তু ভালো শোনাচ্ছে। এজন্য এটাকে লিঙ্কিং ভার্ব বলতে পারি। তো যাই হোক, আগের ক্লাসের আমি একটু রিভিউ করলাম। আজকে যে আমাদের ক্লাস নাম্বার হলো ক্লাস নাম্বার 2। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো সেন্টেন্স। সেন্টেন্স মানে হলো বাক্য। সেন্টেন্স মানে কি? বাক্য। এক বা একাধিক এই শব্দ মিলে, মানে শব্দ মিলে যেই মনের ভাব প্রকাশ করে তাকে কি বলে? বাক্য বলে। এখন ২ বা ততোধিক লিখছে। এখানে কিন্তু একটি ওয়ার্ডও কিন্তু বাক্য হইতে পারে। আমি গতকালকে আলোচনা করেছিলাম যে গো, গো এটাও কিন্তু একটা সেন্টেন্স, এটা একটা বাক্য। তাহলে এখানে এক বা লিখতে পারি যে এক বা, এক বা ততোধিক ওয়ার্ড শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তার মানে অনেকগুলো শব্দ যদি একসাথে বসে তাহলে এটাকে আমাদের সেন্টেন্স বলে। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স লিখি, দেখি। ক্রিকেট প্লে, আর কি লেখা যায়? ক্রিকেট লেখা যায়, প্লে লেখা যায়, মর্নিং লেখা যায়, আই লেখা যায়, আই লেখা যায়, এভরি লেখা যায়। আচ্ছা, এখানে আমি অনেকগুলো ভার্ব লিখলাম একসাথে, এটাও একটা সেন্টেন্স। আচ্ছা, আপনারা কি একটু বলবেন অনুগ্রহ করে? যারা ক্লাসটি রেকর্ডও দেখবেন, আগে আপাতত ট্রাই করবেন যে এটা কি আসলে উত্তরটা আপনি বলতে পারেন কিনা, যে এটা কি কোনো সেন্টেন্স হয়েছে কিনা। আসলে কি এটা সেন্টেন্স? একটু জানাবেন দয়া করে। তো ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে তারপর আনসারটা মিলিয়ে নেবেন আমার সাথে। এইখানে ক্রিকেট প্লে মর্নিং আই এভরি, ক্রিকেট খেলি মর্নিং সকালে, আমি এভরি সবসময়। তাহলে এটা কিন্তু হয় নাই। আমার এইখানে যে রিকোয়ারমেন্ট ছিল যে এক বা একাধিক শব্দ মিলে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এই যে বাক্যটা, এখানে কিন্তু সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারেনি। সো এখানে আমরা এটাকে বাক্য বলতে পারি না। তাহলে বাক্য যদি এটাকে আমি আবার করি, তাহলে দেখেন, আই প্লে ক্রিকেট এভরি আই প্লে ক্রিকেট এভরি মর্নিং। মানে কি? আমি প্রতি সকালে ক্রিকেট খেলি। এই যে দেখেন, এটা কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। তাহলে এটাকে আমরা বাক্য বলতে পারি। রাইট? তো আশা করি এই ছোট্ট বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। তারপর এখন আমাদের আলোচনার বিষয় হইল আ আই প্লে ক্রিকেট। আচ্ছা, বাক্য কেন বিভিন্ন প্রকারের হয়? বাক্য বিভিন্ন প্রকারের হওয়ার কারণটা আসলে কি? আমরা দৈনন্দিন জীবনে সারাদিন একই রকম কথা বলি না। আমাদের কথা বলার উদ্দেশ্য একেক সময় একেক রকম হয়। কখনো আমরা সাধারণ কোনো তথ্য দেই, কখনো কাউকে কোনো প্রশ্ন করি, কখনো কাউকে আদেশ বা অনুরোধ করি, কখনো মনের ভেতরের কোনো তীব্র অনুভূতি বা বিস্ময় প্রকাশ করি। কথা বলার এই ভিন্ন উদ্দেশ্যের উপর ভিত্তি করে ইংরেজি ব্যাকরণে সেন্টেন্সকে মূলত ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে বিষয়গুলা। আপনার একদম আশা করি আপনার বুঝতে কোনো কষ্ট হওয়ার কিছু নাই আসলে। তাহলে এখানে সেন্টেন্স ৫ প্রকার। কি প্রকার? ৫ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ হলো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, মানে একটা বিবৃতিমূলক বাক্য। আপনি জাস্ট আপাতত এটা দেখেন। আমি এটার যখন উদাহরণগুলা দিব, ইনশাআল্লাহ আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার, এখানে ২ টা স্ট্রাকচার আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের। একটা, তারপর হলো যে ২ টা স্ট্রাকচার আছে, হ্যাঁ? তো আশা করি স্ট্রাকচার গুলো আপনি মুখস্থ করবেন। কারণ কিছু ইংরেজির বিষয় আছে আপনাকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার একটা টেকনিক হইলো, আপনি এটা মুখস্থ করার সাথে আপনি সাথে কিছু মানে উদাহরণ নিয়ে মুখস্থ করবেন। তাইলে দেখা গেছে আপনি যখন ২ টার সাথে মানে কোঅপারেট করে মিলিয়ে দেখবেন, তাহলে আপনার
আসলে কোনো দ্বিধা, দ্বন্দ্ব কোনো কিছু আপনার মধ্যে থাকবে না। তারপর স্ট্রাকচার টু হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। ফার্স্ট পিছনে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই থাকবে যেহেতু ইন্টারোগেটিভ মানেই প্রশ্নবোধক। আচ্ছা আমি যেগুলা দিচ্ছি প্রত্যেকটার কিন্তু আমি যখন উদাহরণ দিব তখন আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য থাকবে। ও মানে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে। অপটেটিভ মে অথবা লং দিয়ে বাক্যটা শুরু হয়। অনেক সময় উইচ দিয়েও শুরু হইতে পারে। প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি উদাহরণ দিলে আপনি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ বা বিস্ময়সূচক কোনো কিছু। এটার ইয়াটা হলো হোয়াট এ দিয়ে শুরু হয়, এলাস দিয়ে শুরু হয়। এলাস মানে দুঃখ, ফাই মানে ছি, হুস মানে চুপ, আর হাউ মানে কিভাবে, হুররা মানে অনেক আনন্দিত। যেমন আপনি একটা ম্যাচ জিতলেন ক্রিকেট, হুররা আই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা একটি ম্যাচ জিতেছি। তারপর এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এমনিতে আমরা ৫ প্রকার বলেছি কিন্তু নেটিভ স্পিকাররা এটাকে অপটেটিভকে অ্যাজার্টিভ সেন্টেন্স হিসাবে বিবেচনা করে আধুনিক গ্রামারে। তার মানে অপটেটিভ কেন অপটেটিভকে অ্যাজার্টিভ? কারণ হলো কি অপটেটিভের মধ্যে আপনি দেখেন জাস্ট মে এবং লং লাগিয়ে দিয়ে এরপরে অ্যাজার্টিভ সেন্টেন্সটা বসে। এজন্য এটাকে ৫ প্রকার থেকে ওরা ৪ প্রকার কাউন্ট করে। বাট আমরা ২ টাই জেনে নিলাম। আচ্ছা, এখন আমরা আলোচনা করি অ্যাসার্টিভ সেন্টেন্স যে ৫ টা প্রকার আছে। আমি আপনাকে শিখালাম ৫ টা প্রকার। এই ৫ প্রকারের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে আমরা ১ম এই কথা বলি। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠনটা বললাম সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমরা কিন্তু আগেই শিখেছি। দেখেন, আপনি অবজেক্ট শিখেছিলেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে কিন্তু আমরা অবজেক্ট লিখি নাই। কারণ অবজেক্টও হইতে পারে আবার অ্যাডভার্ব দিয়েও ভার্ব বাক্য শেষ হইতে পারে। এজন্য আমরা বলবো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশন মানে হলো অতিরিক্ত কিছু। তো সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। ভার্ব যার দ্বারা কোনো কাজ বা অবস্থা বোঝায়। তারপর এক্সটেনশন অবজেক্ট, কমপ্লিমেন্ট কিংবা বাক্যের বাকি অতিরিক্ত অংশ। দেখছেন আমি সুন্দর করে আপনাদেরকে সবকিছু সাজায় গুজায় দিছি। আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন আর ক্লাসগুলো প্রয়োজনে ২ বার ৩ বার দেখবেন। তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার ২ প্রকার। একটা অ্যাফার্মেটিভ হাবোধক আর একটা হলো নাবোধক। ঠিক আছে? তাহলে আমরা ১ম এ হাবোধক সেন্টেন্সগুলাকে নিয়ে একটু আলোচনা করি। দেখেন, যে বাক্য দ্বারা কোনো ইতিবাচক বিবৃতি বা কোনো তথ্যের সত্যতা স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা আমরা কিছু উদাহরণ দিই, হ্যাঁ? উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। রহিম গোস টু রহিম গোস টু স্কুল। দেখেন, রহিম স্কুলে যায়। রহিম কোথায় যায়? স্কুলে যায়। এটা একটা দেখেন আপনার যে সবসময় এটা মনে রাখবেন সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। দেখেন এখানে সাবজেক্ট আছে, রাইট? সাবজেক্ট আছে, গো, ভার্ব আছে। তাহলে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। তাহলে এখানে এটা অবশ্যই আপনার যখন সূত্রের সাথে মিলে যাচ্ছে এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা বাক্য যদি আমরা লিখি, কি লেখা যায়? হি ক্যান রিড মাই মাইন্ড। সে আমার মনের কথা ধরতে পারে। ঠিক আছে? তাহলে এইখানে দেখেন সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্ব, ঠিক আছে? তারপর এখানে রিড মাই মাইন্ড, এটা একটা এক্সটেনশন। তাহলে এখানেই কিন্তু ৩ টা জিনিস আমাদের এটার সাথে যখন মিলে যায় তখন কিন্তু আমাদের মানে কি এই আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন যখন মিলে যাবে তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স গুলাকে আবার যদি আমরা নেগেটিভ করতে যাই, কি করতে যাই? নেগেটিভ করতে যাই। তাহলে নেগেটিভ করতে গেলে যেহেতু আমি বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো ২ প্রকার। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। আচ্ছা আমরা আরো ২ একটা উদাহরণ দেই। তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দে আর ডুইং
ওয়েল, দে আর ডুইং, তারা ভালো করছে। দেখেন দে সাবজেক্ট, তারপর আর হলো ওই ভার্ব, আর এটা হলো মেইন ভার্ব আর কি, এটা হলো অক্সিলারি ভার্ব, আর ওয়েল এটা হলো এক্সটেনশন। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা এটাকে যদি একটু কপি করে এটাকে নেগেটিভ করতে যাই, দেখেন নেগেটিভটা কত সহজ। নেগেটিভ মানে হলো, মানে রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। আমি যদি এটাকে বলি যে রহিম স্কুলে যায় না, তাইলে তো নেগেটিভ হয়ে যায়। রহিম ডাজন্ট গো টু স্কুল, রহিম ডাজন্ট গো টু স্কুল, এটাকে আবার ডাজ নটও লেখা যায়, বাট যত শর্ট ফর্মে লেখা যায় তত বেটার। তাহলে রহিম ডাজন্ট গো টু স্কুল, রহিম স্কুলে যায় না, তাহলে এটা হলো নেগেটিভ। তারপর হি ক্যান রিড মাই মাইন্ড, এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? হি ক্যানট রিড মাই মাইন্ড, হি জাস্ট নট লাগিয়ে দিলেই এটা হয়ে যাবে, হি ক্যানট রিড মাই মাইন্ড। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে বুঝতে পারছেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্যানট, ক্যানটে কিন্তু আলাদা লেখা যায় না। যেমন ডাজ নটকে আপনি ডাজ নট লিখে নট আলাদা দিতে পারছেন, বাট ক্যানট হলো এই যে ক্যানট, এভাবে লেখা যায় না। ক্যানট এইভাবে লেখাটা এটা গ্রামাটিক্যালি ভুল। এজন্য আপনাকে ক্যানট শব্দটাকে একসাথেই লিখতে হবে, এটা গ্রামারের নিয়ম, আপনাকে মেনে চলতে হবে। তারপর দে আর ডুইং ওয়েল, তারা ভালো করছে। তাইলে এখানে আবার দে আরন্ট ডুইং ওয়েল, তারা ভালো করছে না, এটাকে আর নটও লিখতে পারেন। এই যে আর নট, আর নটের পরিবর্তে এটাকে শর্ট ফর্মে আরন্ট লেখা যায়, দে আরন্ট ডুইং ওয়েল। আশা করি ছোট্ট এই অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনে কিভাবে হয়। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে এইভাবে আমাদেরকে নেগেটিভ করতে হয়। তারপর আমরা এখন আলোচনা করি ইন্টারগেটিভ নিয়ে। ইন্টারোগেটিভ মানে হলো প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। সরি, একটু পানি খেয়ে নিচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত ২ উপায়ে তৈরি করা হয়। একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা হলো মানে ব্রড কোয়েশ্চেন। ২ ভাবে উত্তর দেয়া হয়। প্রত্যেকটা আগে ভালো করে পড়ে নিবেন। প্রকারভেদ, টাইপস অ্যান্ড স্ট্রাকচারস। ইন্টারগেটিভ সেন্টেন্স প্রধানত ২ উপায়ে তৈরি করা হয়। ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হইল কেউ যখন আপনাকে একটা প্রশ্ন করে আপনি যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর দিয়ে দেন, তাহলে এটাকে মানে বলা হয় যে শর্ট কোয়েশ্চেন। কি হবে এটা? অ্যা যে ইয়েস অথবা নো। আপনি কি স্কুলে গিয়েছেন? নো, যাইনি। আপনি কি স্কুলে যাবেন? ইয়েস। জাস্ট উত্তর পেয়ে যায়। তখন এটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে। আমি যদি উদাহরণগুলো দেখি, কিছু উদাহরণ আমরা দেই। কি দেখা যায়? উম ডো ডু ডু ইউ লাইক টি? আচ্ছা, ডু ইউ লাইক টি? আপনি কি চা পছন্দ করেন? আপনি এখানে উত্তর লিখতে পারেন ইয়েস অথবা নো। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন এ কিন্তু উত্তর পাওয়া যায়। আমরা কি আরেকটা উদাহরণ দিব? তারপর এই যে কি লেখা যায়? ইজ আ দ্য ইস ইজ দ্য স্টুডিও ও রেডি? আচ্ছা, ইজ দ্য স্টুডিও রেডি? মানে স্টুডিওটি কি প্রস্তুত? এখানে আপনি ইয়েস অথবা নো দিয়ে কিন্তু উত্তর দেওয়া যায়। এখন আপনি আমাকে বলতে পারেন যে, "স্যার এটার মূল যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি ছিল?" অ্যাসার্টিভ সেন্টেন্সটা ছিল কি? অ্যা "ইউ লাইক টি", তুমি চা পছন্দ করো। এখন আপনি আবার প্রশ্ন করলেন, "তুমি কি চা পছন্দ করো?" এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাই কিন্তু এখানে এসে ইন্টারোগেটিভ হয়ে গেছে। এখানে দেখেন দ্য স্টুডিও ইজ রেডি, মানে স্টুডিওটি প্রস্তুত। এখন এটাকে যদি প্রশ্ন করতে হয়, ইজ দ্য স্টুডিও রেডি? স্টুডিও কি প্রস্তুত? তাহলে এখানে ইয়েস নো দিয়ে কোয়েশ্চেন করে উত্তর পাওয়া যায়। হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক? তুমি কি কাজটি শেষ করেছো? তুমি কি কাজটি শেষ করেছো? এখানে আপনি উত্তর দিতে পারেন ইয়েস অথবা নো।
তাহলে ইয়েস নো কোয়েশ্চন আমরা ভালোভাবেই শিখতে পারছি। ক্যান ইউ স্পিক ইংলিশ? আপনি কি ইংলিশে কথা বলতে পারেন? এখানে আপনি উত্তর দিতে পারেন ইয়েস অথবা নো। মোট কথা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ১ম এ যেটা শিখলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ২ প্রকার। প্রথমত ইয়েস নো কোয়েশ্চন দিয়ে যেই উত্তর পাওয়া যায় এটাকে ইয়েস নো কোয়েশ্চন বলে। আরেকটা হলো ডব্লিউএস কোয়েশ্চন। তাহলে যেটার উত্তর সরাসরি হা না দিয়ে পাওয়া যায় না সেটাকে আবার ডব্লিউএস কোয়েশ্চন বলে। যেমন যেসব প্রশ্নের উত্তর শুধু হা বা না দিয়ে দেওয়া যায় না বরং বিস্তারিত কোনো তথ্য দিতে হয় সেগুলোকে ডব্লিউএস কোয়েশ্চন বলে। এই বাক্যগুলো ডব্লিউএস ওয়ার্ডস যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ, হুম, হুজ দিয়ে শুরু হয়। এখানে স্ট্রাকচারটা আপনি দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন। ইন্টারগেটিভ সেন্টেন্সে কি লেখা যায়? তারপর এখানে দেখেন আমি দেখছি হোয়াই আর দে লেট? তারা কেন দেরি করছে? হোয়াই আর দে লেট? তারপর হাউ ডাজ দিস ক্যামেরা ওয়ার্ক? ক্যামেরাটি কিভাবে কাজ করে? হোয়েন উইল দ্য ক্লাস স্টার্ট? মানে ক্লাসটি কখন শুরু হবে? আপনি দেখেন প্রত্যেকটা হাউ, তারপর হোয়াই, হোয়াই, হাউ, হোয়েন এগুলা দিয়ে শুরু হইছে। এই যে এখানে যে ভার্বগুলো আছে হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, হাউ, হুইচ, হুম, হুজ এগুলা দিয়ে শুরু হইলে এগুলাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সবসময় মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার একটা সহজ উপায় হলো একটি বাক্যের শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা হইলো একদম জেনুইন কথা। এটা থাকবেই মাস্ট। আদারওয়াইজ এটা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তো আশা করি দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় কতটা সহজ এবং এই স্ট্রাকচারের সাথে এই যে প্রত্যেকটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের সাথে আপনি সবসময় এগুলা মিলিয়ে দেখবেন। দেখেন সব সুন্দর করে মিলা যায়। এই যে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব, এক্সটেনশন হিসেবে আমরা এটাকে নিতে পারি। তাহলে আপনার শেখাটা অনেক পূর্ণতা পাবে। এখন আমরা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ আলোচনা করলাম। এখন ইম্পারেটিভ নিয়ে আলোচনা করি। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কাউকে কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, তারপর উপদেশের পর নিষেধ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যে মানে ইম্পারেটিভ বাক্যে সবসময় বেশিরভাগ সময় ইউ উজ্জ্ব থাকে। মানে এটা ইউ আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ইউটা মানে ইউ ওপেন দ্য ডোর। যদি আমি আপনাকে বলতাম ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটি খোলো। মানে ইউ বলার দরকার নাই। যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়, এইজন্য এটাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। এটা একটা উপদেশ দিচ্ছে। টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও। এটা একটা পরামর্শ দিচ্ছে। টার্ন অন দ্য স্টুডিও লাইট, মানে কি স্টুডিওর লাইটগুলো ওপেন করো। এটা একটা অর্ডার দিচ্ছে। তো এই প্রত্যেকটা ভার্ব দিয়ে যখন শুরু হবে এবং এই বাক্যের মধ্যে যদি কোনো অর্ডার থাকবে, কোনো রিকোয়েস্ট থাকবে, তারপর কোনো জোরপূর্বক কোনো কিছু ফোর্স করা হবে, এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর দেখেন প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে, প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে ভার্ব, প্রত্যেকটা জায়গায় ভার্ব থাকবে এবং এক্সটেনশন। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করেন। মানে এটা দেখেন অনুরোধ করা হয়েছে। কাইন্ডলি গ্র্যান্ট মাই অ্যাপ্লিকেশন, মানে আমার অ্যাপ্লিকেশনটি আপনি মঞ্জুর করেন। প্লিজ পাস দ্য সল্ট। তারপর দেখেন প্রত্যেকটা জায়গায় প্লিজ, কাইন্ডলি এসব থাকবে। কাইন্ডলি চেক দ্য মেইন সার্ভার, কাইন্ডলি চেক দ্য মেইন সার্ভার মানে প্রধান সার্ভারটি চেক করেন। তারপর ডো নট দিয়ে, ডো নট এটা একটা ভার্ব। ডো নট বা ডন্ট, আপনি ডন্ট লিখবেন, হ্যাঁ? ডন্ট লেখাটা স্মার্ট, কারণ এটা পুরোটা লেখার কোনো প্রয়োজন নাই। ডন্ট দিয়ে শুরু হয়। ডনের আপনার এক্সাম্পল গুলো দেখেন। ডো নট ওয়াস্ট ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করো না। তাহলে এখানে কি করছে? আপনাকে উপদেশ দিচ্ছে বা পরামর্শ দিচ্ছে। যাই বলেন ডোন্ট মেক আ নয়েজ, এখানে কোনো হট্টগোল করো না। এটা একটা নিষেধ বলতে পারেন। ডো নট রান ইন দ্য সান, মানে রোদে দৌড়াবা না। ডোন্ট টাচ দ্য লাইভ ওয়্যার, মানে ওই বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ ওয়্যারে কি করো? তা হাত দিবা না।
তারপর লেট দিয়ে শুরু হয়। লেট হইলো যে কোনো প্রস্তাব দেয়া। লাইক লেট আস স্টার্ট দ্য ক্লাস। আমাদেরকে ক্লাসটি স্টার্ট করতে দাও, শুরু করতে দাও। লেট মি এক্সপ্লেইন দ্য রোল। আমাকে রোলটি কি করতে দাও? এক্সপ্লেইন করতে দাও। লেট দেম প্লে ফুটবল। তাদেরকে ফুটবল খেলতে দাও। লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাদেরকে কাজটি করতে দাও। আপনি দেখেন অপটেটিভ সরি ইম্পারেটিভ সেন্টেন্স কত সহজ। আপনি জাস্ট একটু মানে একটু মাথা খাটালেই আপনি একদম সহজভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো খুব ভালো করে শিখতে পারবেন। তারপর আমরা অপটেটিভে আসি। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ কিংবা প্রার্থনা বা প্রেয়ার প্রকাশ করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যগুলোর মাধ্যমে আমরা সাধারণত অন্যের জন্য ভালো কিছু কামনা করি। বাক্যের শেষে সবসময় একটি ফুল স্টপ বসে। আচ্ছা, এখানে মে অথবা লং দিয়ে শুরু হয় আপনাদেরকে আগেই বলছি আমি। আপনি উদাহরণগুলো দেখেন। মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তুমি তোমার জীবনে সুখী হও। এই যে আপনাকে কোনো একটা আপনার জন্য কি বলে এটাকে প্রার্থনা আরকি। আশীর্বাদ বা প্রার্থনা করছে। তুমি তোমার জীবনে সুখী মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুক। আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তুমি কি মানে মে ইউ স্পিক ইংলিশ। তুমি ইংলিশে কথা বলতে যাতে পারো এজন্য তোমাকে প্রার্থনা করছে। মে ইউ পাস দ্য এক্সাম। তুমি যেন পরীক্ষায় পাশ করো। মে দ্য কান্ট্রি প্রসপার ডে বাই ডে। এই দিনের পর দিন যেন মানে দেশ উন্নত করে। তারপর লং দিয়ে শুরু হয়। যেমন লং লিভ আওয়ার প্যারেন্টস। তারপর লং লিভ দ্য কিং। তারপর লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ। আমাদের ফ্রেন্ডশিপ যাতে অনেক দীর্ঘস্থায়ী হয়। লং লিভ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জানে দীর্ঘজীবী হয়। লং লিভ দ্য কিং। তারপর এই লং লিভ আওয়ার প্যারেন্টস। আমাদের মা-বাবা যেন দীর্ঘজীবী হয়। তো যাই হোক, এই যে সেন্টেন্স গুলো আছে এত সহজ আসলে বলার কোনো ভাষা নেই। আপনি জাস্ট একটু মাথা খেলালেই খুব বিষয়টা সুন্দর করে বুঝতে পারবেন এবং উদাহরণগুলো নিয়ে প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। আসলে সফলতা কখনোই এত দ্রুত আসে না। যতটা দ্রুত আমরা মনে করি। প্রত্যেকটা জিনিসের মধ্যে মেধা, শ্রম অবশ্যই অনেক বেশি ডেডিকেটেড হইতে হয়। তাহলেই সফলতা ইনশাআল্লাহ সম্ভব। আমাদের লাস্ট আজকের আলোচনা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মানে হলো মানে বিস্ময়, কোনো বিস্ময় বা অবাক করা কোনো কিছু যদি বাক্যে থাকে এবং বাক্যের শেষে যদি একটা এই যে এটাকে বলে এক্সক্লেমেটরি চিহ্ন। কি বলে? এক্সক্লেমেটরি চিহ্ন। এই চিহ্নটা যদি থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এই ফুলটা কত সুন্দর। মানে সে কি করছে? এটাকে সুন্দর বলে মানে প্রশংসা করছে। দেখেন সবচেয়ে সেন্টেন্সের মধ্যে সবচেয়ে সহজ হইল ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনা। কিভাবে? ইন্টারোগেটিভ এর মধ্যে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে সবসময় একটি এই এক্সক্লেমেটরি মার্ক থাকবে। এই যে এটা, যেটা আমি বললাম। তারপর হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ। লোকটা কতই না সৎ। তারপর হাউ দিয়ে যদি শুরু হয়, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। দেখেন হাউ, তারপর এটা কি একটা অ্যাজেক্টিভ। দ্য ফ্লাওয়ার এই যে সাবজেক্ট। এই দেখেন প্রত্যেকটার সাথে আপনি মিলিয়ে দেখবেন। সেই যে শেষে ভার্ব। মানে একদম সুন্দর করে সাজানো গোছানো আপনার স্ট্রাকচারের সাথে প্রত্যেকটা উদাহরণ মিল করে সুন্দর করে দেয়া আছে। হাউ ফাস্ট হি রানস। সে কত দ্রুত দৌড়ায়। দেখেন প্রত্যেকটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে। এলাস, এলাস মানে কি? দুঃখ বা বেদনা। এলাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড। মানে সে তার কাছে দুঃখ প্রকাশ করছে যে মুরব্বী লোকটা মারা গেছে। হুররা, হুররা মানে কি? আনন্দিত। হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কতই না আনন্দ আমরা ম্যাচটি জয়লাভ করেছি। হুশ, হুশ মানে চুপ। হুশ মানে কি? চুপ। হুশ দ্য বেবি ইজ স্লিপিং। চুপ করো। বেবিটি কান্না করছে। ফাই, ফাই মানে হলো ছি। আমরা বলি না ছি। হোয়াট আ শেমফুল অ্যাক্ট ইট ইজ। কত খারাপ কাজ এটা। মানে ছি, তুমি কত খারাপ কাজ করেছো এরকম। শর্টকাটটা দেখেন এই যে এক্সক্লেমেটরি এই যে হোয়াট এ দিয়ে যে আমি প্রত্যেকটা এখানে আমি স্ট্রাকচার গুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট একটু কেয়ারফুলি যদি সুন্দর করে ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়েন, আশা করি এই সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপ আছে এবং গ্রুপে জানিয়ে দিবেন।
আর ভিডিওটা যারা Facebook থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন। আর যারা YouTube থেকে দেখতেছেন অবশ্যই আমার YouTube চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং YouTube এ গেলেই আমাদের এই পেজের লিংক পাবেন, এইখানে জয়েন হয়ে রাখতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আজকের ক্লাসটা আসলে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার ক্লাসটা লাইভে নিতে পারি নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ নেক্সট ডে অবশ্যই আমরা ক্লাসটা লাইভে নিবো। আর যেহেতু আপনাদের যাতে কোনো ক্লাস মিস না হয় এজন্য আমি এটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন এবং ক্লাসের ফিডব্যাকটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।